আমাদের সময় না আমরা না এরমভাবে ভাবিনি যে ছেলে মেয়ে এত ভাববো, ওরা ছেলে আমরা মেয়ে। তো আমার না আজকাল খুব অবাক লাগে যে আজকে কেন এই জিনিসটা এরকমভাবে গিয়ে দাঁড়ালো। তুমি মেয়ে বলে আলাদা কোনো সুবিধে পাবে না, তোমাকে নিজের যোগ্যতায় সবটা করতে হবে। মেয়ে বলেই এমন নয় যে বিয়েটাই তোমার একমাত্র ডেস্টিনি। 1 মাসের বিয়েতে, 3 মাসের বিয়েতে, আবার কেউ 30 বছরের বিয়েতে এই লাখ লাখ টাকা চাইছে। অবাক লাগে যখন দেখি যে এই আইনের মারপ্যাচে এইভাবে তারা টাকা পয়সা আদায় করতে চাইছেন। এখন তো এইসব বিভেদ টিভেদ একেবারে এখন মানুষ বলেই সবার পরিচয় হওয়া উচিত ছিল। গত বছর থেকে তো ভারতবর্ষে পুরুষের সংখ্যাটাও নারীর থেকে কম হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে পুরুষ মানুষের ওপরে নিদারুণ মেন্টাল ক্রুয়েলটি হয়ে চলেছে। তার কি হবে? দাড়িপাল্লাটা সোজা করুন অবিলম্বে, তবে তারপরে সব জেন্ডার নিউট্রাল করার কথা ভাবা যাবে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই বাংলা হান্টের পর্দায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট অতিথি হিসেবে যিনি রয়েছেন তাকে আমরা প্রত্যেকেই চিনি, পুরুষের পরম বন্ধু নন্দিনী ভট্টাচার্য। শুরুতে নমস্কার জানাবো। নমস্কার নমস্কার নমস্কার। সামনে ল কনক্লেভ ছিল, আমরা জানি, কেমন কাটলো? খুবই ভালো, মানে একেবারে একটা অন্যরকম। আমরা নিজেরাও ইনফ্যাক্ট ভাবিনি যেরকম একটা ফুল হাউস ল কনক্লেভ আমরা করতে পারবো। যারা ছিলেন মানে অতিথি হিসেবে কথা বলার জন্যে, সেটাও আমাদের পরম সৌভাগ্য যে সে সমস্ত মানুষকে আমরা কথা বলাতে পেরেছি এরকম একটা বিষয়। এবং প্রথমেই যেটা জানাতে চাই যে এই ল কনক্লেভটা কিন্তু এমন নয় যে শুধু পুরুষ অধিকার পুরুষ অধিকার। সেটা যেহেতু সেদিন মানবাধিকার দিবস ছিল, আমরা সবাইকে বলতে চেয়েছিলাম যে আইন সবার জন্যে, এবং সেই আইনকে জানা এবং আইনের সহায়তা পাওয়া সবার মৌলিক অধিকার। সেই হিসেবেই হয়েছে আলোচনা এবং বিভিন্ন লজ নিয়ে, এই যে ডিফেন্সের ল কীরকম, এমনি সাধারণ যেটা আইনের মধ্যে পড়ে সেগুলো তো আছেই। আমরা শুরুই করেছিলাম যে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে আইন কিভাবে এলো ভারতবর্ষে এবং অতপ্রতভাবে জড়িত, বেসিক ফান্ডামেন্টাল লয়ের স্ট্রাকচারটা আমাদের দেশে কী, তার বাইরে আমাদের ডিফেন্স ল কীরকম, আমাদের মেডিকো লিগাল যেটা মানে চিকিৎসা সংক্রান্ত যে আইন, আমরা অনেক কিছু জানি না। আমাদের স্পোর্টস লিগাল মানে খেলাধুলা সংক্রান্ত যে আইন, বিভিন্ন যে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি হয় সেগুলো কিচ্ছু জানি না আমরা। সাইবার ক্রাইমের যে লজ সেগুলো কেমন, LGBTQ লজ সেগুলো, এগুলো তো ছিল। সঙ্গে তো যেটা এমনি আমাদের IPC CRPC সব কিছু আলাদা আলাদাভাবে। আমাদের যে বিভিন্ন কোর্টের প্যানেল লয়াররা আছেন তারা সবাই ছিলেন প্রায় আমাদের সঙ্গে, তারা এক একটা বিষয় নিয়েও আলোচনা করলেন। কাজে এটা একটা মানে একেবারে সকাল 11টা থেকে বিকেল 5টা না, মানে শুধু লাঞ্চের সময়টুকু ছাড়া মানে এতটুকু সময় দেওয়া যায়নি কাউকে, একেবারে এমন মানে টাইট একটা অনুষ্ঠান ছিল। তো সত্যি একটা অত্যন্ত নামী মানুষেরা ছিলেন, ইভেন লয়ের সঙ্গে ইকোনমিক্সের সম্পর্ক, এই নানান বিষয়। খুবই একটা মানে সাকসেসফুল অনুষ্ঠান। যারা আসতে পারলেন না আমার মনে হয় খুবই মিস করলেন তারা। তবে নন্দিনীদি, বর্তমানে আমরা টেকনোলজির দিক থেকে অনেক পরিবর্তন করেছি। অনেক মানে টেকনোলজি বলাতে মনে পড়লো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে আমাদের ভারতবর্ষের আইনের ভবিষ্যৎ এক্স্যাক্টলি কি, এটা নিয়েও আলোচনা হয়েছে। মানে যেটা বলছিলাম আমি, যে বর্তমানে আমরা দেখছি যে পরিবর্তনশীল সমাজ এবং টেকনোলজি অনেক আপগ্রেডেশন হয়ে গেছে। আমরা 5G এখন প্রত্যেকেই, প্রায় প্রত্যেকের ফোনে এখন আপগ্রেডেশন হয়ে 5G ইউজ করছি। তবে নন্দিনীদি, যেটা পরিবর্তন হয়নি সেটা হচ্ছে এই ছেলে মেয়ে পুরুষ নারীর মধ্যে যে তফাৎ এবং সেই নিয়ে যে দ্বৈরথ। আপনি বহুদিন ধরে পুরুষদের নিয়ে লড়ছেন, এই বিষয়টা নিয়ে কিভাবে দেখেন, বা কবে মানুষ এই যে তফাৎ, ছেলে মেয়ে কি সমান সমান, এই বিষয়টা কবে কাটবে? আমার না একটু খুব অবাক লাগে যে আমরা যখন বড় হয়েছি, বরং আমার তো মনে হয় আমার মায়েরাও যখন বড় হয়েছেন, মায়েদের কাছে মা কোয়েট কলেজে তখনই পড়তেন। আমি যদিও কোয়েট কলেজে পড়িনি, ইউনিভার্সিটিতে এসেই প্রথম কোয়েট পেয়েছি। আমাদের সময় না আমরা না এরমভাবে ভাবিনি। মানে আমাদের অনেক ছেলে বন্ধুরা ছিলেন ইউনিভার্সিটিতে, এখনও তারা বন্ধুই আছেন, বরং আমাদের সময় না এই ব্যাপারটা এরকম ছিল না যে ছেলে মেয়ে এত ভাববো, ওরা ছেলে আমরা মেয়ে, ভাবিনি। আমরা জানতাম আমরা বন্ধু, আমরা পড়াশোনা করতে এসেছি, আমরা সবাই সমান। চাকরি ক্ষেত্রে গিয়েও মানে যিনি বস ছিলেন প্রথমেই বললেন যে এরম ভাবার কোনো কারণ নেই যে তুমি মেয়ে চাকরি করতে এসছো আর ওরা ছেলে, তোমরা যদি কাজ করে পারফর্ম করতে পারো তোমাদের সবারই উন্নতি হবে, তোমাদের সবারই স্যালারি বাড়বে। তো আমার না আজকাল খুব অবাক লাগে যে আজকে কেন এই জিনিসটা এরকমভাবে গিয়ে দাঁড়ালো। যে তখনও আইন তো এসেই গেছে, মেয়েদের জন্য অনেকই আইন টাইন এসে গেছে। আমরা না সত্যি হয়তো আমাদের আপব্রিঙ্গিংও এরমভাবে হয়নি আমাদের বাড়িতে যে ছেলে এটা মেয়ে এভাবে তোমরা সুবিধে পেতে পারো, এত সুবিধে নাও। মাও সবসময় শিখিয়েছিলেন
যে বাড়িতেও এটা বলা হয়েছিল যে নিজের যোগ্যতায় সব করে নিতে হবে, যে তুমি মেয়ে বলে আলাদা কোনো সুবিধে পাবে না, তোমাকে নিজের যোগ্যতায় সবটা করতে হবে। এবং মেয়ে বলেই এমন নয় যে বিয়েটাই তোমার একমাত্র ডেস্টিনি, আগে নিজের পায়ে দাঁড়াও, আর্থিক মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও, কারণ সেটাই সবচেয়ে জরুরি। তোমার নিজেকে দেখা এবং ফ্যামিলির সবাইকে দেখা, তোমার একটা দায়িত্ব আছে। কারণ আমরা না এগুলো শিখে বড় হয়েছি, বাকি আর 10 জনের কথা জানি না, তাই আমাদের চিন্তা ভাবনাটা কিন্তু প্রথম থেকে একদম অন্যরকম ছিল। আজকে না খুব অবাক লাগে যখন আজকের এই জেনারেশন, ডিজিটাল ইন্ডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, এত কিছু দেখছি অথচ এত পিছিয়ে যাচ্ছি। আমরা মেয়ে ছেলে আলাদা কিনা, মেয়েরা ভাবছেন কি কি আদায় করা যায় আইনের মারপ্যাচ দিয়ে, খুব অবাক লাগে। মানে আমার মানে যতই কাজটা করছি, যত এগোচ্ছি, খুব মেয়েদেরকে যখন দেখি, প্রত্যেক দিন পুরুষ মানুষ বা তাদের পরিবার আমাদের অফিসে আসেন, কথা বলি, কোন মেয়েরা 1 মাসের বিয়েতে, 3 মাসের বিয়েতে, আবার কেউ 30 বছরের বিয়েতে এই লাখ লাখ টাকা চাইছেন, এই ঘাড়ে বসে খেতে চাইছেন। অবশ্যই সব মেয়েরা নন, এখনো বহু এম্পাওয়ার্ড ওমেন আছেন। আমার না এটাও খুব খারাপ লাগে যে সবসময় দেখছি আমার সম্পর্কে বলা হচ্ছে আমি নাকি তাবড় মেয়েদেরকে জেনারেলাইজ করছি। একেবারেই করি না। আইদার তারা আমার কোনো কথাই শোনেন না, নয়তো তারা আমাকে জেনারেলাইজ করে ফেলছেন। আমি প্রথমেই বলিনি যে সব মেয়েরা মোটেই এরকম নয়, কারণ তাই যদি হতো তাহলে পৃথিবী থেমে যেত, তাহলে পৃথিবীটা এখনও চলতো না এভাবে। কারণ আমি এখনও বিশ্বাস করি ভালো নারীর সংখ্যা আজও বেশি, এখনও বহু এম্পাওয়ার্ড ওমেন আছেন, এখনও বহু সব কিছু সয়ে নিয়ে যাওয়া মহিলারা আছেন যাদের জন্য সংসার এভাবে চলছে। বহু সংসারে, যদি দুর্গাই বলেন বা লক্ষ্মী বলেন, আজও বহু সংসারে আছেন যারা নীরবে এসব করে চলেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে সেই মানে যারা এগুলো করছেন না তারা ক্রমশ বেশি মাথাচাড়া দিয়ে উঠছেন, যার ফলেই গণ্ডগোলগুলো হচ্ছে। অবাক লাগে যখন দেখি যে এই আইনের মারপ্যাচে এইভাবে তারা টাকা পয়সা আদায় করতে চাইছেন পুরুষ মানুষ বা তাদের পরিবারের কাছ থেকে, তখন মনে হয় আমরা কোথায় এগোলাম, এরকম তো হওয়ার কথা ছিল না। এত এগিয়েছি তো এখন তো এইসব বিভেদ টিভেদ একেবারে, এখন মানুষ বলেই সবার পরিচয় হওয়া উচিত ছিল, নারী পুরুষ। কারণ গত বছর থেকে তো ভারতবর্ষে পুরুষের সংখ্যাটাও নারীর থেকে কম হয়েছে। কাজেই সেটাও মনে হয় অনেকেই জানেন না, কাজে নানা রকম কথা লেখেন দেখি আমার মানে বিভিন্ন জিনিসের মন্তব্যে, যে এটা ওটা তাই, কিন্তু ওনাদের বোধহয় এগুলো একটু জেনে নেওয়া উচিত আমার মনে হয়। কাজেই এই তর্কগুলোর থেকে একটু তাহলে দূরে থাকা যাবে। আর পুরুষ মানুষকেও কিন্তু প্রচুর মানিয়ে নেওয়ার কথা বলা হয়। আমার মন্তব্যের, আমার অনেক ভিডিও টিডিও যেগুলো চলে তার নিচে অনেকে লেখেন, ও পুরুষ মানুষকেও মানিয়ে নিতে বলা হয়। আমার মনে হয় ওনারা আমাদের অফিসে এসে বসে থাকতে পারেন, কারণ ওই মানিয়ে নেওয়াটা না অন্যরকম। কারণ বহু বাবা মা আমাদের অফিসে আসেন যারা নিজেরাই বলেন যে দিদি জানেন তো অনেক বলেছি ছেলেকে একটু মানিয়ে নে বাবু, একটু মানিয়ে নে, তার সাইকোলজিটা কিন্তু ডিফারেন্ট। কারণ মেয়েদেরকে তো মানিয়ে নিতে নিশ্চয়ই বলা হয়, অনেক সংসারে অনেক মেয়েকে বাবা মা বলেন মানিয়ে নে, শ্বশুরবাড়ি ফেরত আসলে কী হবে, কিন্তু এখানকার সাইকোলজিটা কিন্তু ডিফারেন্ট। এখানে শাশুড়িরা মনে করেন বউ যদি চলে যায় সবাই ভাববেন উনি খারাপ। এখানেও সেই একটি মেয়ে ইনসিকিউর ফিল করছেন, উনি ভাবছেন ওনার ছেলের বউটি চলে গেলে ওনাকে সবাই খারাপ ভাববেন। সেই কারণে উনি ছেলেকে বারবার বলছেন, উনি ছেলের কথা ভাবছেনই না, ছেলের লাইফটা যে নষ্ট হয়ে যাচ্ছে, যে বাবু একটু মানিয়ে নে, বাবু একটু মানিয়ে নে, সবাই কি বলবে। কাজে পুরুষ মানুষকেও অনেক মানিয়ে নেওয়ার কথা বলা হয়, সবার কান অবধি হয়তো সেটা পৌঁছয় না, এটাই দুঃখের।